আজাদ সাহেব খানিকটা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, আসলে আপনি তো জানেন আমাদের কোনো কন্যা সন্তান নেই। আমার স্ত্রীও মৌনতাকে ভালোবাসে ভীষণ, একদম নিজের মেয়ের মতোই দেখে এবং ওর বিষয়ে ভীষণ সিরিয়াস। সালাম সাহেবের কপালে কিছুটা ভাঁজ পড়ল। আজাদ সাহেব কি এমন বলতে চাইছে যাতে এতটা ইতস্তত বোধ? কপালে ভাঁজ ফেলেই সালাম সাহেব বললেন, হ্যাঁ তা তো জানি। আজাদ সাহেব আর ইতিউতি করলেন না, সরাসরিভাবেই বললেন, আমি মৌনতা মাকে আমার ছোট ছেলের আদর্শের বউ করে নিতে চাই। দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, বড় আশা নিয়ে এসেছি আপনার কাছে ভাই। আজাদ সাহেবের হঠাৎ এমন প্রস্তাবে চমকালেন মৌনতাদের বাড়ির সবাই। মৌনতা গোল গোল চোখে তাকালো আদর্শের পানে। ছেলেটার মাথা নুয়ে নখ খুঁটছে। মামুনও কিছুটা বিস্মিত। তবে কেউ কিছু বলার আগেই আবার মুখ খুললেন আজাদ সাহেব। শান্ত কণ্ঠে বললেন, আমি জানি আমার ছেলে এখনও পড়ছে, কিন্তু সারা জীবন তো আর পড়বে না। মেডিকেল যখন পড়ছে অবশ্যই একদিন না একদিন ডাক্তার হয়ে বের হবে, প্রতিষ্ঠিত একদিন হবেই। আপনার মেয়েকে না খাইয়ে মারবে না। সালাম সাহেব ঘাড় ঘুরিয়ে একবার তাকালেন মৌনতা এবং আদর্শের পানে, অতঃপর বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু বড় ছেলেদের বিয়ে না দিয়ে ছোট ছেলের বিয়ে দিতে চাইছেন কেন যে? এতক্ষণে মুখ খুললেন সুলতানা বেগম। ছোট ছেলের সব দোষ বড় ছেলের মাথায় দিয়ে বললেন, না মানে আমার বড় ছেলের অন্যত্র পছন্দ আছে, তারপরেও যদি তাকে মৌনতার সাথে জোর জবরদস্তি করে বিয়ে দিতাম, পরে দেখা যেত ওরা কেউ সুখী নয়। আর মৌনতাকেও নিয়ে ভয় পাচ্ছিলাম, যদি আপনারা অন্যত্র ওর বিয়ে ঠিক করে ফেলেন, তাই তাড়াহুড়ো করলাম আর কি। আবির হতবাক হলো। তার মা কি সুন্দর অবলীলায় ছোট ছেলের দোষ তার ঘাড়ে ঠেলে দিল। সকাল থেকে বিয়ে বিয়ে করে ছোট ছেলে হেদিয়ে মরল, তাকে পরক্রিয়ার হুমকি পর্যন্ত দিল, অথচ জনসম্মুখে সুলতানা বেগম আবিরের গায়ে কালি লাগিয়ে দিল। কি সুন্দর করে বলে দিল তার বড় ছেলের অন্যত্র পছন্দ আছে। মৌনতা হাঁসফাঁস করছে। কোথাও থেকে কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না তার। এখনও মনের কথার আদান প্রদানই হলো না, প্রণয় ঘটল না, এর মধ্যেই বিয়ে, তাও এত তাড়াতাড়ি। তাছাড়া গতকাল তো প্রায় সারাদিনই ও বাড়িতেই ছিল মৌনতা, এমন অস্বাভাবিক কিছু তো চোখে পড়েনি। আদর্শের চোখ মুখের অবস্থাও ভালো নয়। না, ছেলেটার সাথে আলাদা কথা বলতেই হবে। মৌনতার তার ভাবিকে চোখের ইশারা করলো, বুঝালো আদর্শের সাথে আলাদা কথা বলতে চাইছে সে। সুমা বুঝলো মেয়েটার কথা, মামুনের কানে ফিসফিসিয়ে বলল, মৌনতা আর আদর্শকে এখান থেকে উঠিয়ে দাও, ওদের বিয়ের কথা চলছে আর ওরা এখানে। কেমন লাগছে না বিষয়টা? মামুনও সাইন জানালো স্ত্রীর কথা। আদর্শ আর মৌনতার পানে দৃষ্টি ঘুরিয়ে বলল, মৌনতা আদর্শকে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখা তো। মৌনতাকে আর পায়কে দ্রুত উঠে দাঁড়ালো সে, চঞ্চল পায়ে ত্যাগ করলো বসার কক্ষ। আদর্শ এলো মেয়েটার পিছু পিছু। দুজন একটু সবার আড়ালে যেতে মৌনতা তাকালো আদর্শের পানে, তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে, চোখ মুখের এই অবস্থা কেন? আদর্শ চোখ তুলে তাকালো মৌনতার পানে, তবে নিজের অবস্থা কথা জানিয়ে মেয়েটার সম্মুখে লজ্জায় পড়তে চাইল না। কথাটা ঘুরিয়ে নিতে বলল, এমনি। মৌনতার দৃষ্টি তীক্ষ্ণ হলো আর থমথমে কণ্ঠে বলল, এসব ভুজুং ভাজুং অন্য কাউকে বোঝাবেন, আমাকে না। বলুন কি হয়েছে? আদর্শ এলোমেলো দৃষ্টি ফেললো, আমতা আমতা করে বলল, বাবা মা তোমার সাথে আবির ভাইয়ের বিয়ের কথা বলছিল। মৌনতা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আর তাই আপনিও কেঁদে কেটে অস্থির হয়ে উঠেছিলেন, দেবদাস হওয়ার চর্চায় নেমেছিলেন? মৌনতা থামলো, কিছুটা অভিযোগের সুরে বলল, আমার প্রতি আপনার এই বিশ্বাস, আপনি ভেবেছিলেন আমার অন্য কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসলেই আমি রাজি হয়ে যাব? না মানে। আর বলতে দিল না মৌনতাকে। আদর্শ থামিয়ে দিয়ে তার নিকটে এগিয়ে গেল, দুপা উঁচু করে আর একটু ঘনিষ্ঠ হলো ছেলেটার সাথে। মৌনতা হাত বাড়িয়ে আদর্শের শার্টের কলা চেপে ধরে বলল, আবার চোখের দিকে তাকান। আদর্শ তাকালো মৌনতার চোখের দিকে। মৌনতা আর একটু টেনে নিল ছেলেটাকে নিজের দিকে, অতঃপর বলল, কি দেখতে পাচ্ছেন? আদর্শ মৌনতার চোখে চোখ রেখেই জবাব দিল, অগাধ ভালোবাসা। মৌনতা কলা ছেড়ে দিল, দুপা ধরে সরে অভিমানী কণ্ঠে বলল, তাহলে ভাবলেন কিভাবে আমি আপনাকে ছেড়ে অন্য কারো হব? অন্য কেউ প্রস্তাব দিলেই আমি রাজি হব, হোক সে আপনার ভাই। আদর্শ এগিয়ে গেল মৌনতার নিকট, অপরাধী স্বরে বলল, আমি ভাবতে চাইনি, তবুও ভাবনাগুলো কেন যেন চলে আসছিল। ভয় হচ্ছিল ভীষণ, তোমাকে হারিয়ে ফেলার ভয়।
মৌনতা শুনল না আদর্শের কোনো কথা। অভিমানেরা যে ঘিরে রেখেছে তাকে, ছেলেটাই তাকে বিশ্বাস করলো। হয়তো ভালোবাসি বলেনি, তবুও কেন ভালোবাসার কথা বুঝে নিল না? আদর্শ তো মৌনতাকে কখনো বলেনি ভালোবাসে, অথচ মেয়েটা বুঝে নিয়েছে আদর্শের ভালোবাসা, পড়ে নিয়েছে ছেলেটার দু চোখের ভাষা। তাহলে আদর্শ কেন পারল না? মৌনতা আদর্শের সম্মুখ থেকে চলে যেতে উদ্যত হলো। অন্যদিকে পা বাড়াতে বাড়াতে বলল, যে আমার উপর এই বিশ্বাসটুকু রাখতে পারে না, তার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না, বিয়ে তো দূরে থাক। আদর্শ হন্তদন্ত হয়ে ছুটল মৌনতার পিছু পিছু। পেছন থেকে মেয়েটার হাত টেনে ধরল দ্রুত, ব্যস্ত কণ্ঠে বলল, আমি তোমাকে বিশ্বাস করি, তবুও কেন যেন ভয় হচ্ছিল আমার। মৌনতা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো আদর্শের হাতের বাঁধন থেকে, কিছুটা শক্ত কণ্ঠে বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, হাত ছাড়ুন আমার। দেখো, এমনি গতকাল থেকে তোমায় হারানোর ভয় পাগল হয়ে আছি, এখন আবার নতুন করে তুমি পাগল করো না। মৌনতা ফিরে তাকালো আদর্শের পানে, শান্ত কণ্ঠে বলল, আমাকে একবার বলতে পারতেন কি? ভালোবাসি। আদর্শ মৃদু হাসলো, একটু ঝুঁকে মৌনতার কানের কাছে মুখ নিয়ে বলল, না। মৌনতা ফুঁসে উঠল আবারও, কটমট করে বলল, তবে আমাকেও পাবেন না। আমি তোমাকে আমার হৃদয়ের কথা বলতে চাই, কোনো এক স্নিগ্ধ রাতে চাঁদের আলো গায়ে মাখিয়ে নিজের হৃদয়ে কুঠুরিতে বদ্ধ রেখে। মৌনতা আবারও নিজের হাত ছাড়িয়ে চলে যেতে উদ্যত হয়েছিল, তবে আদর্শের কথাই থমকে দাঁড়ালো। অবাক দৃষ্টিতে তাকালো সে ছেলেটার পানে। আদর্শ মুচকি হাসলো, মৌনতার কপালে টোকা দিয়ে বলল, তোকে নিজের করে পাই, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকারটা আসুক, তারপর না হয় হৃদয়ের কথা আদান প্রদান করবে প্রিয়তমা। সময় প্রবাহমান, বাঁধহীন নদীর স্রোতের ন্যায় গতিকর তার। সেই গতি ধরেই আজ কেটে গেছে প্রায় একটা সপ্তাহ। আদর্শ এবং মৌনতার বিয়েটা এক প্রকার ঠিক। আদর্শ ছেলে ভালো, মেডিকেলে পড়ছে, তাছাড়া মেয়ে নিজেও বলেছে সে আদর্শকে পছন্দ করে। এরপর তার সালাম সাহেবের না করার স্থান থাকে না। ছোটবেলা থেকে তিনি ছেলে মেয়েদের উপর নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়েও দেননি, আজও দেবে না। দুপরিবারের বৈঠকে আপাতত সিদ্ধান্ত হয়েছে আংটি বদল করে রাখবে, পরে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হলেই বিয়ে হবে। যদিও মনে মনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে আদর্শ, তবে মুখ ফুটে কিছুই বলতে পারেনি। আর বলবেই বা কী করে? এই বয়সে কেঁদে কেটে নিজের বিয়ে ঠিক করেছে, এখন যদি আবার তাড়াতাড়ি বিয়ে করবে বলে লাফায়, তবে মান সম্মানের এই পর্যন্ত শেষ। আবারও সব ঠিকঠাক, কিন্তু বিয়ে পরে এটাও মেনে নিতে পারছে না। চোখের সম্মুখে বিরিয়ানি রেখে যদি বলে, খবরদার এই বিরিয়ানি তুমি ছুঁয়েও দেখবে না, তাহলে কি হয়? বিয়ে ঠিক, অথচ ছোঁয়ার অধিকার নেই। যদি ভুলক্রমে একটু ছুঁয়েও দেয়, তাহলেও তা হবে অবৈধ হারাম। রাত বেশি নয়, চারদিকে এখনও কোলাহলের ঘনঘটা। আবির বা আজাদ সাহেব অফিস থেকে বাড়ি ফিরেনি এখনও। সুলতানা বেগম ড্রয়িং রুমে বসে সিরিয়াল দেখছিলেন। আদর্শ গত 30 মিনিট ধরে সুলতানা বেগমের পাশে বসে নখ খুঁটছে, কিছু একটা বলতে গিয়েও পারছে না, কেমন উসখুস করছে। সুলতানা বেগম বোধহয় এতক্ষণে বুঝলেন ছেলের মনোভাব, টিভির দিকে চোখ রেখেই বললেন, কিছু বলবি তাহলে বলে ফেল। আদর্শ মাথা চুলকালো, ইতস্তত করে বলল, না মানে আমার আর মৌনতার আকরটা এখন করিয়ে রাখলে হতো না? আনুষ্ঠানিকভাবে বিয়েটা না হয় আমরা প্রতিষ্ঠিত হলে হতো। সুলতানা বেগম ভরকে গেলেন ছেলের কথায়। ছেলে তার এত বিয়ে পাগল হলো কবে থেকে? সেদিন না কান্নাকাটি করে বড় ভাই স্থানে নিজের বিয়ে ঠিক করলো, এখন আবার নির্লজ্জের মতো এসেছে বিয়েটা তাড়াতাড়ি করানোর কথা বলতে। সুলতানা বেগম গোল গোল চোখে তাকালেন ছেলের পানে। মায়ের এমন দৃষ্টিতে বেজায় অপ্রস্তুত হলো আদর্শ। আমতা আমতা করে বলল, আমার জন্য না, তোমার জন্যই বলছিলাম। সুলতানা বেগম কপাল কুচকালেন, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলেন। আদর্শ ঢোক গিলল, জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, না মানে মা, তুমি ভেবে দেখো, একবার আমার আর মৌনতার কেবল বিয়ের কথা উঠেছে, আংটি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমত অবস্থায় কিন্তু মৌনতার উপরে তোমার কোনো অধিকার নেই। তুমি চাইলেই মৌনতাকে মেয়ে কিংবা পুত্রবধূ বলে দাবি করতে পারবে না। মৌনতার ভালো মন্দে তোমার কথা বলার কোনো অধিকার নেই। অথচ আমার সাথে যদি তুমি মৌনতার আগরটা এখন করিয়ে রাখতে, তাহলে কিন্তু ওর উপর সম্পূর্ণ অধিকার থাকতো তোমার। কোনো একটা বড় কাজ করতে গেলেও তোমাকে জিজ্ঞেস করে করতো। হাজার হলেও তুমি ওর শাশুড়ি মা, সম্পূর্ণরূপে ও তোমার মেয়ে হয়ে উঠতো। থামলো আদর্শ, আবার বলল, আজকাল আংটি বদলের দাম আছে কোনো, বলো? বিয়ের আসরে কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত বিয়ে ভেঙে যায়, আর সেখানে আমার পড়া শেষ হওয়া পর্যন্ত তুমি শুধুমাত্র একটা আংটি বদলের উপর ভরসা করে থাকবে?
একটা কথা ভেবে দেখো মা, মেডিকেলে শুধু আমি একা নই, মৌনতাও পড়ছি, খুব মেধাবীও। কোনোভাবে যদি বড় কোনো ডাক্তারের জন্য ওর বিয়ের প্রস্তাব পাঠায় আর ওর পরিবারও রাজি হয়ে যায়, তখন কি হবে? তোমার কিন্তু ওকে আর মেয়ে হিসেবে পাওয়ার আশা পূরণ হবে না। সুলতানা বেগম গভীর চিন্তায় নিমগ্ন হলেন। ছেলে খুব একটা ভুল কিছু বলেনি। আজকাল আংটি বদলের দাম নেই কোনো, এমনও কত আছে যে আংটি পরিয়ে এসেছে, পরে আবার ভালো প্রস্তাব পেয়ে পাত্রীপক্ষ আংটি ফেরতও দিয়েছে। আর মেয়েটাকেও ছোটবেলা থেকে সুলতানা বেগম ভালোবাসেন ভীষণ, একদম নিজের মেয়ের মতো। রক্তের সম্পর্ক না থাকলে কি সব ভালোবাসা কি শুধুমাত্র রক্তের সম্পর্কে আটকে থাকে নাকি? আদর্শ মাকে চিন্তিত দেখে বাঁকা হাসলো। কাজে মনে হয় হয়ে গেছে। আদর্শ চোখে মুখে আবারও শান্ত ভাব ফুটিয়ে তুলে বলল, নিষ্পাপ বাচ্চাদের ন্যায় মুখ করে বলল, আমার এত তাড়াতাড়ি অত বিয়ে শাদী করার শখ টক নেই মা, তোমার জন্যই শুধু বললাম। ভেবে দেখো মা, পড়াশোনা শেষ করে তুলে আনবে সেই আশায় কিন্তু শেষে সব হারালেও হারাতে পারো। কথাটা বলেই ব্যস্ত পায়ে প্রস্থান করলো ছেলেটা। এখন আর এখানে তার কোনো কাজ নেই, সে ঢের জানে, বাকিটা তার মাই সামলে নিবে। রাতের আধার কেটে গেছে, দেখা দিয়েছে সকালের উজ্জ্বল সূর্যটার। চারিদিকে জনমানব হৈ হৈ করে ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের জীবিকা নির্বাহের কর্মে। মেহেদি আর রিয়াদ গলাগলি বেঁধে হাঁটছিল রাস্তার ফুটপাত ধরে। উদ্দেশ্য কলেজ যাবে। বিশাল এক দুঃখে জর্জরিত তারা। না পারছে দুঃখের কথা কাউকে বলতে, আর না পারছে চিৎকার করে কাঁদতে। তাদের বন্ধু, তাদের বয়সী হয়েও আদর্শের কিনা বিয়ে ঠিক হয়ে গেল, অথচ তাদের পরিবার থেকে এখন অবধি বিয়ের বও উচ্চারণ করলো না কেউ। এই দুঃখ কি আর সহ্য করার মতো? নিশ্চয়ই না। মেহেদি বড়ই করুণ কণ্ঠে বলল, বন্ধু, ভাবছি এবার খাটটা মাঝখান থেকে কেটে আলাদা করে ফেলবো। গতকাল আর দুজনের বিছানায় একজন ঘুমাবো। রোজ রাতে ওই বিছানায় একা একা ঘুমাতে মোর ভীষণ কষ্ট হয়, বুক দরফ করে, অস্থির অস্থির লাগে, অশান্ত লাগে নিজেকে। রিয়াদ নিজের বুকে হাত দিল, বুকটা ঢলে হতাশ কণ্ঠে বলল, হা রে, তোর দুঃখটা বুঝি আমি। কথাটা বলতে বলতেই মেহেদির চোখ গেল রাস্তার ওপাশে। একটা ছেলের সাথে ইভা হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে আর হাসছে। দেখে মনে হচ্ছে ভীষণ খুশি মেয়েটা। কপাল কুঁচকে এলো মেহেদির। বুকের মধ্যে হঠাৎ মনে হলো কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। কই, তার সাথে তো যখন কথা বলে তখন তো মেয়েটা একটুও হাসে না। মনে হয় যেন কেউ জোর করে করলার জুস খাইয়ে দিয়েছে। ওষ্ঠ বাঁকালো মেহেদি। এই হাইজেনিকের বাচ্চা যার সাথে খুশি কথা বলুক, তাতে তার কি? কিন্তু এ কথা মনে বুঝলো তো না। মন বুঝলো কিন্তু মনের মধ্যে কেমন অস্থিরতা হয়েছে উঠেছে ছেলেটার। ইচ্ছে করছে এক্ষুনি দৌড়ে গিয়ে ইভাকে কান ধরে ওই ছেলেটার সম্মুখ থেকে নিয়ে আসতে, কিন্তু ইভার ওই ছেলেটার মধ্যে যে কিছু বলতে আবার ভেতর থেকে বাধা দিচ্ছে। মেহেদির ভাবনার মধ্যেই রিয়াদ টান দিল মেহেদির বাহু ধরে। ভ্রু কুচকে বলল। মেহেদি ঘুরে তাকালো রিয়াদের পানে, কেমন অপ্রস্তুত কণ্ঠে বলল, হ্যাঁ যাবো। ক্লাস শুরু হয়েছে। অধ্যাপক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে পাঠের অংশ। ক্লাসে সকলেও মনোযোগ দিয়ে ক্লাস করছে, শুনছে অধ্যাপকের কথাগুলো। শুধুমাত্র সেদিকে মনোযোগ দিতে পারছে না মেহেদি। সকাল থেকে মনটা ভীষণ অস্থির হয়ে আছে, বক্ষস্থল ঘিরে রেখেছে চঞ্চলতায়। অধ্যাপকের পড়ার দিকে মন না দিয়ে তার মন চলে যাচ্ছে ইভার পানে। মুখের সামনে একটা বই দিয়ে বারবার লুকিয়ে লুকিয়ে দেখছে সেই ইভাকে। মেয়েটার বারবার চশমা ঠেলে দেওয়া, ভ্রু কুচকানো, গম্ভীর ভঙ্গিতে পড়া বুঝে নেওয়া, পড়ার ফাঁকে ফাঁকে চোখ মুখ কুচকানো, সব যেন আজ অন্যরকম লাগছে। ভেতরে ভেতরে মেহেদির কেমন এক অন্যরকম অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে। হঠাৎ এমন কেন লাগছে? আগে তো কখনো লাগেনি। তবে কি ইভাকে অন্য ছেলের সাথে মেনে নিতে পারছে না মেহেদি? এতদিন ঝগড়া হাসি ঠাট্টায় ওই ইভা নামক হাইজেনিকের বাচ্চার প্রেমে পড়ল সে। কথাটা মনে আসতে আটকে উঠল ছেলেটা। শেষ পর্যন্ত কিনা এই হাইজেনিকের বাচ্চার প্রেমে পড়ল মেহেদি? পুরো জীবনটাই তো তার যাবে হাত ধুতে ধুতে, আর ইনকামের টাকা যাবে হ্যান্ড স্যানিটাইজার আর টিস্যু কিনতে কিনতে। না না, এ হতে পারে না। এই হাইজেনিকের বাচ্চার প্রেমে কিছুতেই পড়তে পারে না মেহেদি। হুট করেই ভরা ক্লাসের মধ্যে ছেলেটা চিৎকার করে উঠল, কান চেপে বলল, না, এ হতে পারে না। আকস্মিক মেহেদির চিৎকারে চমকে উঠল ক্লাসের সবাই। গোল গোল চোখে তাকালো তার পানে। স্থান কাল স্মরণে আসতেই অপ্রস্তুত হলো মেহেদি। ইস, এটা ক্লাস ছিল। ওই হাইজেনিকের চিন্তায় সে তো সেই খেয়ালটুকু হারিয়ে ফেলেছিল। ক্লাসে উপস্থিত অধ্যাপক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেহেদির পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, ঘুমিয়েছিলে নাকি? হঠাৎ দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠলে? মেহেদি বিব্রত হলো, আশেপাশে চোখ ঘুরিয়ে বলল,
না মানে পায়ে স্যার, পায়ে যেন কিসের কামড় দিল তাই আর কি। অধ্যাপক তবুও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেদির পানে। কিঞ্চিত সময় নিয়ে মেহেদিকে পর্যবেক্ষণ করে বলল, বসো। মেহেদি বসলো। আবারও একটা বই তুলে মুখের কাছে ধরে নিজের চেহারা আড়াল করলো। আদর্শ একটু গা ঘেঁষে বসলো মেহেদির। ফিসফিসিয়ে বলল, এমন বাংলা সিনেমার নায়িকাদের মতো চিৎকার করে উঠলি কেন? স্বপ্নে আবার কে তোর বস্ত্র হরণ করছিল? মেহেদি দাঁত কেলালো। ফিসফিসিয়ে বলল, তোর বউ। ভেঙচি কাটলো আদর্শ। মুখ বাঁকিয়ে বলল, মোটেও না। আমার বউটা যে নিষ্ঠুর, সে আমার বস্ত্রেই হাত দেয় না, আর তো তোর বস্ত্র। মেহেদি চোখ বড় বড় করলো। অবাক কণ্ঠে আদর্শের পানে তাকিয়ে বলল, কেন, তোর বউকে বুঝি তোর বস্ত্র হরণের সুযোগ দিয়েছিলি? আদর্শ সামনে অধ্যাপকের পানে তাকালো। নির্বিকার ভঙ্গিতে বলল, স্বপ্নে প্রতিদিন দিই। মেহেদি হতবাক হলো। এতদিন তাদের মতে জেনে আসা শুদ্ধ পুরুষ কিনা স্বপ্নে এইসব করে বেড়ায়। নাক মুখ কুচকালো মেহেদি। বলল, ছি, অশ্লীল। দুপুরের দিকে ক্লাস শেষ হলো আদর্শদের। ক্লাস শেষ হতেই একে একে বেরিয়ে যেতে শুরু করলো সবাই। মনতা বের হতে নিতে পেছন থেকে মেয়েটার হাত চেপে ধরলো আদর্শ। অতঃপর নিজের সাথে করেই টেনে নিয়ে এলো কলেজের বাইরে। মনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আদর্শ তাকালো মৌনতার পানে। এই দুপুরের তীক্ষ্ণ রোদে দাঁড়িয়েও মোহিত হাসলো। মৃদু কণ্ঠে বলল, দূর অজানায়। ভেঙচি কাটলো মৌনতা। মুখ বাঁকিয়ে বলল, কোথাও যাব না আপনার সাথে আমি। আদর্শ আরো শক্ত করে ধরলো মৌনতার হাত। এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, তুমি যাবে, তোমার খাড়ও যাবে। কথাটা শেষ করে একটা রিক্সা ডাকলো আদর্শ। দুপুরের দিকে রিক্সা তেমন না থাকায় রিক্সাওয়ালা ভাড়া চাইলো চড়া। মৌনতা এ ভাড়ায় রাজি না হলেও আদর্শ উঠে বসলো। মৌনতাকে তাড়া দিয়ে বলল, উঠে এসো। মৌনতা উঠল না। কপট রাগ দেখিয়ে বলল, ভাড়া বেশি। চোখ মুখ কুচকে বিরক্ত প্রকাশ করলো আদর্শ। হতাশ কণ্ঠে বলল, মহিলাদের সব স্থানে দরদাম। তেতে উঠল মৌনতা। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বললেন আপনি? আমি মহিলা আর সব স্থানে দরদাম করি? তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। এই মুহূর্তে সে মৌনতার সাথে একদম ঝগড়ায় যেতে চায় না। কতদিন মেয়েটার সাথে একটু একাকি কথা হয় না, দেখা হয় না। তাই তো একটু ভাড়া বেশি হলেও এই দুপুরে রোদ মাথায় নিয়ে মেয়েটার সাথে একটু একাকি ঘুরতে চাইলো। অথচ মেয়েটা কি শুরু করেছে দেখো। আদর্শ শীতল দৃষ্টিতে তাকালো মৌনতার পানে। শান্ত কণ্ঠে বলল, ভাড়া নিয়ে তোমাকে ভাবতে হবে না, ভাড়া তো আমি দেবো, আমাকে বুঝতে দাও। তুমি উঠে এসো। মনটা উঠল না। থমথমে কণ্ঠে বলল, আমি উঠবো না, যাব না আমি আপনার সাথে। আদর্শের আর ধৈর্য কুলালো না। কথা বলে আর সময় নষ্ট করলো না ছেলেটা। রিক্সা থেকে নেমে এক প্রকার টেনে হিঁচড়ে মনতাকে রিক্সায় তুলল। মনতা নেমে যেতে চাইলে তার কোমর চেপে আটকে নিল আদর্শ। হকচকিয়ে উঠল মেয়েটা। আকস্মিক আদর্শের স্পর্শে হৃদস্পন্দন বেড়ে গেল মৌনতার। হাঁসফাঁস করে উঠল মেয়েটা। বক্ষস্থলে ধ্রিম ধ্রিম আওয়াজের ঘন ঘটায় নাজেহাল হয়ে উঠল মেয়েটা। নিজেকে আদর্শের বন্ধন থেকে ছাড়াতে উদ্যত হলো। আদর্শ ছাড়ল না, বরং আরেকটু ঝুঁকে গেল মৌনতার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এখন যার স্পর্শ থেকে পালিয়ে বাঁচতে দূরে সরে যেতে চাইছো, কয়েকদিন পরে তার স্পর্শ সর্বাঙ্গে মেখেই ঘুরে বেড়াতে হবে জনসমক্ষে। মৌনতা চমকালো, থমকালো, কান গরম হয়ে উঠল মুহূর্তে। এসব কি বলছে আদর্শ? ছেলেটা কি দিন দিন নির্লজ্জ হচ্ছে ভীষণ? কই, আগে তো এমন ছিল না। মৌনতা এলোমেলো দৃষ্টি ফেলল। মুখশ্রী জুড়ে তার লাজুক আভা স্পষ্ট। মেয়েটা হাঁসফাঁস করতে করতে মুখ ঘুরিয়ে অন্যমুখ হলো। ভুলেও আর তাকালো না আদর্শের পানে। আদর্শ আর খোঁচালো না মৌনতাকে। এমনি কম নির্লজ্জগিরি তো আর করলো না। মাঝ রাস্তায় রিক্সা থামিয়ে শুধুমাত্র কি যেন কিনে আনলো। তারপরে আবারও রিক্সায় চলতে শুরু করলো নিজেদের গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হতেই মৌনতাকে নিয়ে আদর্শ একটা পার্কের সম্মুখে এসে পৌঁছালো। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে মেয়েটার হাত ধরে ঢুকলো পার্কের ভেতর। গাছপালায় ঘেরা সুন্দর সতেজ একটি পার্ক। শহরের বুকেও যে এমন স্নিগ্ধ এক টুকরো প্রাকৃতিক বিরাজমান তা জানাই ছিল না মৌনতার। তাছাড়া মধ্যাহ্নের এই সময়ে জনমানবের সমাগম কম থাকায় স্থানটা আরো স্নিগ্ধ সতেজ লাগছে। মৌনতা গোল গোল চোখে দেখছিল আশপাশটা। বেশ ফুরফুরে লাগছে মনটা। আদর্শ আশেপাশে পর্যবেক্ষণ করে একটু ছায়া দেখে সবুজ ঘাসের উপর হাত টেনে বসালো মৌনতাকে।
কাঁধ ব্যাগ থেকে 2 বোতল পানি আর 2টো বিরিয়ানির প্যাকেট রাখলো ঘাসের উপর। অতঃপর সেখান থেকে একটা প্যাকেট নিজের হাতে এবং অন্যটা মৌনতার হাতে ধরিয়ে দিয়ে বলল, খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। মৌনতা অবাক হলো। কি বলল? আদর্শকে খাইয়ে দিবে? কিন্তু খাবার প্যাকেট তো দুজনের হাতেই 2 প্যাকেট। দুজন 2 প্যাকেট থেকে নির্দ্বিধায় খেয়ে নিলেই তো হয়, আবার খাইয়ে দিতে হবে কেন? মৌনতার ভাবনার মধ্যেই আদর্শ একটা বোতলের ছিপি খুলে হাত ধুয়ে নিল। হাতের বিরিয়ানির প্যাকেটটা খুলে সেখান থেকে 1 লোকমা তুলে ধরলো মৌনতার মুখের সম্মুখে। হোস্টে হাসি ফুটিয়ে বলল, তোমার হাতের প্যাকেটটা আমি তোমাকে খেতে দেইনি, ওটা থেকে আমাকে খাইয়ে দেবে আর আমারটা থেকে তুমি খাবে। মৌনতা ইতস্তত করলো। এভাবে একজন পুরুষের হাত থেকে খেতে তার কেমন একটা অস্বস্তি হচ্ছে। হোক সে তার ভালোবাসার মানুষ, তবে প্রথমবার তো, সব বিষয়ে সবার অস্বস্তি হয়। আশেপাশে চোখ ঘোরালো মৌনতা, আমতা আমতা করে বলল, এসব খাইয়ে দেওয়ার কি প্রয়োজন? আপনি বরং আমার হাতে থাকা প্যাকেটটা থেকে খেয়ে নিন, আর আমি আমার... তোমাকে এত প্রয়োজন অপ্রয়োজন নিয়ে ভাবতে হবে না, যা বলেছি তাই করো। থমকালো আদর্শ। মৌনতার মুখের সম্মুখে ধরে রাখা লোকমাটা ধরে রেখেই আবার তাড়া দিল, বলল, খেয়ে নাও তাড়াতাড়ি। আদর্শের থমথমে কণ্ঠস্বর আর বিরক্তি করল না মৌনতা। নিজেরও তার কাছে থাকা প্যাকেট থেকে কম্পিত হস্তে খাবার তুলে দিল আদর্শের মুখে। আদর্শ খেলো, বেশ তৃপ্তির সাথেই খেলো খাবার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে খাওয়া শেষ করলো মৌনতা এবং আদর্শ। এরপরই হুট করেই ছেলেটা শুয়ে পড়লো মৌনতার কোলে। কেঁপে উঠল মৌনতা। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল তীব্র গতিতে। ঝিমঝিম আওয়াজ তুলে আরও কাঁপিয়ে তুলল যেন মেয়েটার সর্বাঙ্গ। মৌনতার কণ্ঠনালীও কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে সে বলল, কি করছেন? কি এভাবে শুয়েছেন কেন? আদর্শ খুব একটা পাত্তা দিল না মৌনতার কথায়। ভরক মৌনতার 1 হাত টেনে নিজের চুলের ভাঁজে রেখে বলে, হাত বুলিয়ে দাও মাথায়। মৌনতা তবুও হাত বুলিয়ে দিল না। কেমন ইতস্তত লাগছে তার। আদর্শ মৌনতার মুখের পানে তাকালো, শীতল কণ্ঠে বলল, তোমার কাছে আসলে হৃদয়ে অদ্ভুত এক শান্তি অনুভব করি মৌনতা, যার কোথাও পাই না আমি। একটু থামলো আদর্শ, আবারও বলল, তুমি কবে যে আমার বউ হবে, একটু শক্ত করে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাবো কবে জানি না। মৌনতা লাজে রাঙা হলো। এলোমেলো দৃষ্টি ফেলে আস্তে করে হাত বুলিয়ে দিতে শুরু করলো আদর্শের চুলের ভাঁজে। রাতের আধারে ছেয়ে গেছে প্রকৃতি। যানবাহনের প্যাপ ও ধ্বনিও ক্রমশ কমতে শুরু করেছে। দোকানিরা যার যার দোকানপাটের কার্যক্রম চুকিয়ে ছুটে চলছে নীরে। মেহেদি সেই ঘণ্টাখানেক ধরে বই নিয়ে নাড়াচাড়া করছে। পড়ার তার নাম নেই তেমন, থাকবে কিভাবে? মন তো পড়ে রয়েছে ওই হাইজেনিকের বাচ্চা ইভার কাছে। মেহেদি ভেবে পায় না পৃথিবীতে কি আর কোনো মেয়েই ছিল না? সবাইকে রেখে এই মেয়েটার কেন তার মনে ধরলো? এতদিন না হয় ঝগড়া বিবাদে মনের কথা চাপা পড়েছিল এক কোণে, সে চাপা পড়েই থাকতো। বাইরে কে আসতে বলেছে? এখন যে আর নিজেকে দমন রাখা সম্ভব হচ্ছে না। মেহেদি হাঁসফাঁস করলো। হুট করে কেন যেন ভীষণ ইচ্ছে হলো ইভার সাথে কথা বলতে। তাই মেহেদি নিজের পাশে রাখা মোবাইলটা হাতে তুলল। কল লাগালো ইভার নাম্বারে। সেকেন্ড কয়েক যেতেই কল ধরলো ইভা। সাথে সাথে কথা বলল। মেয়েটার সাথে বেশ কিছুদিন কথা হয় না, আর না ঝগড়া। একটু ঝগড়া করতে হলেও ওই মেয়েটাকে এই মুহূর্তে কল করতে ইচ্ছে হলো মেহেদির। ছেলেটা পাশেই এতক্ষণ অবহেলায় পড়ে থাকা মোবাইলটা হাতে নিল। ইতিউতি না করে কল লাগালো ইভার নাম্বারে। 2 বার রিং হতেই কল ধরলো ইভা। জিব্বা দিয়ে উষ্ঠ ভেজালো মেহেদি। কিছু বলার জন্য উষ্ঠ ফাঁক করার আগে ওপাশ থেকে শুনতে পেল, হ্যাঁ, অস্বাস্থ্যকর মেহেদি বলুন। মেহেদি নাক মুখ কুচকে এলো। সে অস্বাস্থ্যকর মেহেদি। ধপ করে কলটা কেটে দিল। হৃদয় ভালোবাসার বদলে বিরক্তি বাড়ল। শেষ পর্যন্ত সে কিনা এই মেয়ের প্রেমে পড়েছে। কথা আর কি শ্রী! অভদ্র একটা মেয়ে। না, এই মেয়ের সাথে তার কোনো কিছুই সম্ভব না। প্রেম ভালোবাসা তো বহুত দূরের কথা। সময়ের পরিক্রমায় দিন করায় ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। আদর্শ এবং মৌনতার বিয়ে ঠিক হয়ে গেছে। সুলতানা বেগম বেশ চেষ্টা করে আগামী শুক্রবার ছেলেমেয়ে দুটোর আগদের দিন ধার্য করতে পেরেছে। রিয়াদ আর পিউ থেমে রয়েছে শুধুমাত্র চোখাচোখি পর্যন্ত। নিজেদের অনুভূতি সম্পর্কে এখন অবধি না কেউ কাউকে জানাতে পেরেছে, আর না কেউ একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য পথে হাঁটছে। তবে গন্ডগোল লেগেছে মেহেদি আর ইভার মধ্যে। মেহেদি তার অনুভূতি সম্পর্কে বুঝলেও তা মানতে নারাজ।
আর ইভা এখনো ভোলা ভালা সব কিছু থেকে বেশ দূরে। উজ্জ্বল দিনের উজ্জ্বল সূর্য, পরিষ্কার আকাশে মেঘের আভাস নেই কোনো। আদর্শ, মৌনতা, রিয়াদ, পিহু, ইভা আর মেহেদি বসেছিল কলেজ ক্যাম্পাসেই। ঘাসের উপর বসে টুকটাক গল্পে মশগুল ছিল। কথার এক পর্যায়ে রিয়াদ, মৌনতা, পিহু আর ইভাকে উদ্দেশ্য করে বলল, আমরা তো একসাথে পড়ি, তোমরা আমাদের আপনি আপনি করে বলো কেন? তুমি করেই তো বলতে পারো। ইভা রিয়াদের পানে তাকালো, বাম হাতের উল্টো পিঠে চশমা ঠেলে বলল, তাহলে তুইটা বেশি ব্যাটার। আমরা তো একসাথেই পড়ি, আজ থেকে না হয় একে অপরকে তুই করেই বলবো। আদর্শ আর মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রিয়াদের পানে, দৃষ্টি দিয়েই বুঝালো, তোকে এত পাকনামি করতে কে বলেছে? রিয়াদ চুপসে গেল। সে নিজেও তো তুইয়ের পক্ষপাতী নয়। পিউ উঠতে বসতে তাকে সর্বক্ষণ তুই তুই করবে, এও কি শোনার মতো নাকি? সে তো বিয়ের মুখ থেকে একটু তুমি শোনার জন্য কথাটা বলেছিল, কিন্তু মাঝখান থেকে এই যে মেয়ে সোজা তুইতে নিয়ে যাবে, তাকে বুঝেছে। জোরপূর্বক হাসলো রিয়াদ, আমতা আমতা করে বলল, থাক, দরকার নেই, এই আপনিটাই ঠিক আছে। এবার কথা বাড়ালো না, কাঁধ ব্যাগ হাতে নিজের মোবাইল বের করলো। মোবাইলে সময় দেখে মনতা আর পিহুকে বলল, সময় হয়ে গেছে, চল। মনতা আর পিহু উঠে দাঁড়ালো। আদর্শ তাকালো মনতার পানে, ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তোমরা? ইভার বিয়ের কথা চলছে, পাত্র আজ দেখা করবে বলেছে, তার সাথেই দেখা করতে যাচ্ছি আমরা। মনতার সহজ সরল জবাব। তবে কলিজাটা ছ্যাদ করে উঠল মেহেদির। মনে হলো যেন তীব্র বেগে কেউ খামচে ধরেছে ছেলেটার ছোট্ট হৃৎপিণ্ডটা। বুকের বাম পাশে ঝিনঝিনে ব্যথার আবির্ভাব ঘটল নিমিষেই। সহ্য করতে পারলো না ছেলেটা, মুখ ফুসকে বলে ফেলল, আমিও যাব। মেহেদির কথাটা সবাই স্বাভাবিকভাবেই নিল। ছেলেটা এমনি একটু ছটফটে বাচাল স্বভাবের। ইভাও বারণ করলো না। নিজেদের 3 বান্ধবীর সাথে আদর্শ, রিয়াদ আর মেহেদিকেও নিয়ে চলল রেস্টুরেন্টে। কিছুটা সময় অতিবাহিত হতেই নিজেদের গন্তব্যে পৌঁছালো ইভারা। কলেজ থেকে রেস্টুরেন্টটা কাছাকাছি হওয়ায় বেশি দেরি লাগেনি তাদের। সবাই একজোটে বেঁধে ঢুকলো রেস্টুরেন্টের ভেতর। বেশ পরিপাটি রেস্টুরেন্টের পরিবেশ। ইভা মোবাইল ঘেটে পাত্রের একটা ছবি বের করলো। পুরো রেস্টুরেন্টে একবার চোখ বুলালো। না, এই চেহারার লোক তো এখানে কোথাও দেখা যাচ্ছে না। তবে কি লোকটা এখনো এসে পৌঁছায়নি? হয়তো আসেনি। সকাল 9টার মধ্যে তো লোকটার এখানে আসে যাওয়ার কথা। ইভা মোবাইলের দিকে তাকিয়ে সময় দেখলো, এখন বেজেছে 9টা 10। ইভা আশেপাশে তাকালো। পাশাপাশি 2টো খালি টেবিল দেখে মনতার পানে তাকিয়ে বলল, আমি ওই টেবিলটাই বসছি, তোরা তার পাশের টেবিলেই বস। যেমন পরিকল্পনা তেমন কর্ম। ইভা খালি টেবিলটা দখল করে একাই বসলো, আর তার পাশের টেবিল জুড়ে বসলো বাকি সবাই। মেয়েদের মেজাজ গরম হলো, ভেতর ভেতরে ফেটে পড়লো তীব্র ক্রোধে। কোথায় মেয়েটা তাদের বলবে, এই বিয়ে আমি করতে চাই না, তোরা আমার টেবিলেই বস, আমার বিয়েটা ভেঙে দে দয়া করে। কিন্তু না, এ তো নিজেই বলে দিল অন্য টেবিলে বসতে। কত শখ এই মেয়ের বিয়ে। ইচ্ছে তো করছে ঠাটিয়ে এক গালে 2টা করে 4টা থাপ্পড় লাগিয়ে দিতে, বিয়ের শখ গুছিয়ে দিতে। ব্যাপ্তপ একটা মেয়ে দিয়ে ভাবনার মধ্যে রেস্টুরেন্টে ঢুকলো অতীব সুদর্শন এক যুবক। উজ্জ্বল শ্যাম বর্ণে তার গায়ের রং, দুগালে কালো চাপ দাড়ির সমাগম। নিঃসন্দেহে যুবক সুদর্শনের কাতারে পড়ে। যুবকটি এগিয়ে এলো ইভার পানে, ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, যদি ভুল না করি তাহলে আপনি ইভা, তাই তো? ইভা হাসলো, নম্র কণ্ঠে বলল, জি, আপনি নিশ্চয়ই তানভীর। ছেলেটা হাসলো একটুখানি, বসলো ইভার মুখোমুখি, মাথা নাড়িয়ে বোঝালো সেই তানভীর। কিঞ্চিত সময় পরেই আবার মুখশ্রী জুড়ে ফুটিয়ে তুললো অপরাধী ভাব, নত কণ্ঠে বলল, দুঃখিত, আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হলো। ইভা হালকা হাসলো, লাজুক ভঙ্গিতে বলল, আরে না, সমস্যা নেই, মাত্র তো 11 মিনিট অপেক্ষা করেছি। মেয়েদের কলিজা ছ্যাদ করে উঠলো। গরম তেলের মধ্যে একটুখানি পানির ছিটা পড়লে যেমন ছিটকে উঠে, ছেলেটার কলিজাটাও তেমন ছিটকে ছিটকে উঠছে এই মুহূর্তে। তার উপরে আবার তানভীর নামক ছেলেটার অধিক মাত্রায় সুদর্শন, যা আগুন লাগিয়ে দিচ্ছে মেয়েদের পক্ষে। ছেলে যদি এত সুদর্শন হয়, অবশ্যই মেয়ে রাজি হয়েই যাবে। আর ইভাকে তো আগে থেকেই বেশ রাজি রাজি মনে হচ্ছিল। মেয়েদি হাঁসফাঁস করে উঠল। এখন কি করবে সে, মাথায় ঢুকছে না কিছুই। মেয়েদের ভাবনার মধ্যেই তার বুকে আর একটু আগুন লাগাতে পিহু মৌনতাকে উদ্দেশ্য করে বলল, ছেলেটা কিন্তু দেখতে শুনতে বেশ ভালো, ইবার সাথে দারুণ মানাবে। পিউর কথায় যে শুধুমাত্র মেহেদির পক্ষে আগুন লেগেছে তা নয়, রিয়াদের পক্ষেও আগুন স্পর্শ করে নিয়েছে ইতিমধ্যে। পিউ কেন অন্য ছেলেকে সুদর্শন বলবে? কি, তাকে নিয়ে তো কখনো এমন কিছু বলেনি মেয়েটা। এমনকি তার দিকে একটু ভালোভাবে তাকিয়েও দেখেনি।
নিজের ভিতরকার হিংসাত্মক মনোভাব নিয়ে রিয়াদ বলল, ওটা কোনো ছেলে হলো? কেমন টমেটোর মতো গাল, আলুর মতো চোখ, ঈগলের ঠোঁটের মতো নাক আর কুত্তার পাছার মতন। এইটুকু বলেই থামলো রিয়াদ। মনতা কপাল কুঁচকে তাকালো তার পানে, চোখ ছোট ছোট করে বলল, চোখে সমস্যা আপনার। ছেলেটা খারাপ কিসে? দেখতে শুনতে তো মাশাল্লাহ বেশ সুদর্শন। ব্যাস হয়ে গেল। এতক্ষণ ধরে একজনই একটু স্থির হয়ে বসেছিল, এবার তাকেও আর স্থির থাকতে দিল না মনতা। আগুন লাগালো আদর্শের বক্ষে। নড়ে চড়ে উঠলো ছেলেটা, থমথমে কণ্ঠে বলল, তোমার থেকেও দেখতে ভালো। মনতা তাকালো আদর্শের পানে। মেয়েটা বেশ বুঝলো আদর্শের হিংসা, ঠোঁট টিপে হাসলো মনতা। আদর্শের একটু গা ঘেঁষে বলল, কলিজা পড়ছে নাকি আপনার মিস্টার? আদর্শ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মনতার পানে, বলতে চাইলো কিছু, কিন্তু তার উত্তর দেওয়ার আগেই উত্তর দিল মেহেদি। ইভার তানবীরের পানে তাকিয়ে আনমনে বলল, শুধু পুড়ছে না, জলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে। কথাটা বলেই টেবিলে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেললো ছেলেটা। অধৈর্য ভঙ্গিতে চেয়ে রইল ইভার তানবীরের পানে। ইভা মেনু দেখে খাবার অর্ডার করলো। একটু সময় বাদে ওয়েটার খাবার দিয়ে গেল তাদের টেবিলে। তানবীর বেশ ভদ্রতার সাথে ইভার পানে এটা ওটা এগিয়ে দিতে শুরু করলো। ইভাও লাজুক ভঙ্গিতে তানবীরের সকল কার্যক্রম সায় জানাচ্ছে। একটু পরে ইভার তানবীর খাওয়া শুরু করলো। মেহেদি ভ্রু কুচকে এলো, মেজাজ চটে গেল ভীষণভাবে। মেয়েটা তো কোনো ধরনের স্বাস্থ্যকর অস্বাস্থ্যকরের ভাষণ না দিয়ে কি সুন্দর খাচ্ছে তানবীরের সাথে, অথচ সে যখন খেতে চায় তখন তো এই মেয়ে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকরের বিশাল জ্ঞান নিয়ে বসে। খেতে খেতে হঠাৎ তানবীরের হাত পড়লো ইভার হাতের উপর। সাথে সাথে মন মস্তিষ্ক উত্তপ্ত হলো মেহেদি। আর সহ্য করতে পারলো না বেচারা, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লো, চিৎকার করে বলল, এই লম্পট বেটা, একদম ওকে ছুবি না। মেয়ে দেখলেই শুধু ছুতে ইচ্ছে করে। মেয়েদের আকস্মিক এমন প্রতিক্রিয়ায় হকচকালো উপস্থিত সকল বন্ধু বান্ধব। আশেপাশে তাকিয়ে দেখলো রেস্টুরেন্টের শ্রদ্ধ সকলে তাকিয়ে আছে তাদের পাশেই। রিয়াদ হাত টেনে বসাতে চাইলো মেহেদিকে, কিন্তু ছেলেটা বসলো না, বরং দুবধাপ পা ফেলে এগিয়ে গেল সে ইভার তানবীরের পানে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ইভার পানে তাকালো তানবীরের পানে, দাঁতে দাঁত চেপে বলল, অন্য স্থানে মেয়ে দেখ, এখানে তোর বিয়ে হবে না।